একটা জিনিস মানে আশা হতো যে মানে ওনার অলটা বা ওনার কাছাকাছি কোনো অপশন নাই। তো এইটা আসলে একটা ইন্ডাস্ট্রির জন্য আমি বলবো যে এটা আসলে ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর। রিসেন্ট কয়েকটা সিনেমা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে, তুমি নিশ্চয়ই সেই আলোচনা শুনেছো, খবর শোনো। রাজকুমার, দরদ আর তুফান। তো ইট ইজ আন্ডাউটলি যে শাকিব খানের সিনেমা নিয়ে একটা আলাদা হাইপ থাকবেই। তো তারপরেও আমি তোমার কাছে একটু জানতে চাই যে তোমার জায়গা থেকে তুমি কিভাবে দেখছো রাজকুমার, তুফান এবং আমার জায়গা থেকে একটাই চাওয়া যে ফিল্ম যেই ফিল্মই হোক বিজনেস করুক। আমি একটু আরেকটু এলাবোরেট করে সুবিধা করে দিই বলার জন্য। এটার বাজেট, দরদের একটা 10 কোটি টাকার বাজেট, রাজকুমারেরও এরকম কাছাকাছি বাজেট, তুফানের আরো বেশি বাজেট হবে। বাজেট ছাড়া গেছে, দেশের বাইরে চলে গেছে শুটিং, সেট ওইখানে নির্মাণ হয়, ইভেন হলিউডের সেট নির্মাণ হচ্ছে। নায়িকাও দেশের না, দেশের বাইরের নায়িকা। এবং বিজনেস করার ক্ষেত্রে যে চিন্তা ভাবনাটা, শুধু বাংলাদেশে তারা বিজনেস করতে চায় না, ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করতে চায়। তো এই যে শুধু শাকিব খানের সিনেমা নিয়ে এই চিন্তাটা করার ফল কি হবে, এই ফলাফলটা কি আদার্স যারা সিনেমা করতে আসতেছে, যে আরো 13টা সিনেমা হবে আসতেছে এই ঈদে, তোমাদের সিনেমাটা বোধহয় পিছাবে, কিন্তু তোমাদের সিনেমাটা পিছালেও আরো 12টা সিনেমা রাজকুমার ছাড়া ঈদে রিলিজ হবে। তো 12টা সিনেমা দেখা গেছে শাকিব খানের সিনেমা হল পাবে 120টা, বাকি থাকবে 50টা, এরা ভাগ করে নিবে বাকিগুলো, আর সিনেপ্লেক্সে যাবে না। এদের সিনেমার বাজেট কিন্তু 10 ভাগের 1 ভাগ শাকিব খানের সিনেমার বাজেট। ওই যে যত গুড় তত মিষ্টি, হ্যাঁ তাই না? যত বাজেট সিনেমাটা তত ভালোই হবে। যেমন আমরা মাঝে মধ্যে ইন্ডিয়ার সিনেমার সাথে বাংলাদেশের সিনেমার কম্পেয়ার করতে চাই, এটা তো কম্পেয়ার করা সম্ভব না, তারা যে বাজেটের সিনেমা বানায় না, ওইটা আসলে ওই জায়গা থেকে এখন বিষয়টা তো ইন্ডিয়া থেকে শাকিব খানের সিনেমায় চলে আসছে, যে শাকিব খানের সিনেমা যে বাজেটে বানানো হয় অন্যান্য সিনেমার সাথে কম্পেয়ার করা যাবে না। আমি অনেকগুলো জিনিস ইনপুট দিলাম, এখন পুরো বিষয়টা ওভারঅল তুমি কিভাবে দেখছো এটা আমাকে। একটা ভালো যে ধরেন আমাদের গত ঈদ থেকে বা এর আগে থেকেও হাওয়া পরাণের পরে হচ্ছে শাকিব ভাইয়ের যে প্রিয়তমার যে ব্লকবাস্টার হইলো, পাশাপাশি ওই সময় সুড়ঙ্গও ভালো চলছে। এইটা আসলে আমাদের জন্য অনেক পজিটিভ দিক এক অর্থে, যে সিনেমা বিজনেস করলে আসলে ইন্ডাস্ট্রি দাঁড়াবে, মানে কমার্শিয়াল ইন্ডাস্ট্রি যদি না আপলিফট হয় তাহলে আসলে ভালো সিনেমা হবে না। মানে বলিউড ধরেন দেখেন এত ভালো ব্যবসা করতেছে দেখে ওরা কিন্তু মাঝে মাঝে আবার ধরেন ফেস্টিভ্যালের জন্য ভালো ফিল্মও বানাচ্ছে। সো কমার্শিয়াল ইন্ডাস্ট্রি আপনার যখন আপলিফট না হবে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো ফিল্মেও ইনভেস্ট করতে পারবেন না। তো এই জায়গা থেকে এটা তো অনেক আশার কথা, সাকিব ভাই একচেটিয়া অনেক ভালো করতেছে, এবং ওনার যে আপকামিং যে 3টা প্রজেক্টের কথা আপনি বললেন সবগুলাই অনেক হাই ভলিউমের ফিল্ম হবে, এবং আমরা আশা করতেছি এগুলো অনেক ভালো ব্যবসা করবে, ব্লকবাস্টার হবে। বাট একটা জিনিস মানে আশা হতো যে মানে ওনার অলটা বা ওনার কাছাকাছি কোনো অপশন নাই। তো এইটা আসলে একটা ইন্ডাস্ট্রির জন্য আমি বলবো যে এটা আসলে ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর। কারণ কোনো কিছুই আসলে আপনি যখন একটা মনোপলি কখনোই ভালো না একটা ইন্ডাস্ট্রির জন্য, কারণ এক সাকিব খান ছাড়া আর কোনো অপশন নাই। এইটা আসলে ইন্ডাস্ট্রির জন্য খারাপ আমি বলবো। তো ওনার প্যারালালি যদি ওনার কাছাকাছিও আরো 2-1 জন ভালো করতো, আরো 2-1 জনের ছবি ব্যবসা করতো, তো উনিও এনকারেজ হইতো। মানে আমার মনে হয় যে ওনার পাশাপাশি উনিও চায় যে আরো 10 জনের ছবি হিট করুক, ব্যবসা সফল হোক, এটা তো নিশ্চয়ই সাকিব খানও চায়। সো তখন হয় কি, তখন সবাই তো সাকিব খান অ্যাফোর্ড করতে পারবে না। মানে এখন সাকিব ভাইও সবার ছবি করতে পারবে না। মানে বছরে তো ইন্ডাস্ট্রিতে বছরে ফিল্ম হবে 10টা বা 12টা বা আরো বেশি 20টা ফিল্ম হবে। বছরে তো প্রতি সপ্তাহে 2টা করে আসলে বছরে 60-70টা সিনেমা হয়ে যাবে। এবং ধরলাম যে বছরে প্রতি বছর 12 মাসে অ্যাটলিস্ট 24টা ফিল্ম তো হবে, ঈদে আরো বেশি আসবে। সো অ্যাটলিস্ট 30টা ফিল্ম যদি বছরে হয়, 30টা ফিল্ম তো সাকিব খান করতে পারবে না। আর 30টা ফিল্ম ওই ভলিউমে হবেও না। কোনো ফিল্মের বাজেট 50 লাখ থেকে 1 কোটি থাকবে, সেগুলো তো নিশ্চয়ই সাকিব খানকে ওরা অ্যাফোর্ড করতে পারবে না। সো ওদেরও তো আসলে 1 কোটি টাকাও তো আমাদের ইন্ডাস্ট্রিতে মানে কম না। 1 কোটি টাকা ইনভেস্ট করলেও তো সেই টাকাটাও তো উঠানো কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। সো এই ইনভেস্টর গুলো এই রেঞ্জ গুলোও তো আসলে বিজনেস করতে হবে। সো এইটাও আসলে মানে আমাদের আসলে হয় কি, আমাদের বড় একটা ক্রাইসিস হচ্ছে আমাদের মধ্যবিত্ত জেনারেশনটা হল বিমুখ হয়ে যাওয়াতে এই ক্রাইসিসটা তৈরি হয়েছে। কিন্তু ফিল্মটা মানে আমার ধারণা যে আমাদের ফিল্মের বিজনেসের ভলিউমটাও ডিরেক্টররা আসলে ওইভাবে জানে না। ধরেন আমাদের এখনো পর্যন্ত ম্যাক্সিমাম ডিরেক্টর
হল থেকে টিকিট সেল করে টাকা আর্ন করবে, ওই ওই প্রসেসে আছে। বাট এখন আসলে ফিল্মটা ওই জায়গায় নাই। কিন্তু ফিল্ম ধরেন সাকিব খান যদি 10 কোটি টাকাতে ফিল্ম বানায়, ও ও কিন্তু উনি কিন্তু ধরেন ওনার যে প্রডিউসার যারা ওনারা কিন্তু ওই 10 কোটি টাকা হল থেকেই তুলবে, ওই টার্গেট নিশ্চয়ই করে নাই। মানে জিনিসটাকে বিজনেসের অনেকগুলো ভাগ আছে, এটা ওটিটি সেল করা যায়, এটা ডিজিটালি সেল করা যায়, ডিজিটাল যেটা এখন শাকিবকে নিয়ে যারা বানাচ্ছে সিনেমা তারা এভাবেই প্ল্যান করতেছে যে এটা দিয়ে আমি হয়তো 20 কোটি টাকা বিজনেস করবো। বাট 20 কোটি টাকার বিজনেস প্ল্যানটা কিন্তু শুধু হল কেন্দ্রিক না, আমি যেটা বলতেছি আর কি, যে হল থেকে আমি অ্যাটলিস্ট আমার ছবির একটা বড় পোর্শন হয়তো চলে আসবে। বাট এটা দিয়ে তো আমার আসলে এর প্রফিট মার্জিনটা আসলে ওটা খুব বেশি হবে না। তো বিজনেসটা এখন ডিস্ট্রিবিউশনটা আসলে প্যারালালি আপনার ওটিটি থেকে আসতে হবে, ডিজিটাল রাইটস থেকে আসতে হবে, কন্টেন্ট থেকে আসতে হবে, গান থেকে আসতে হবে, স্পন্সর থেকে আসতে হবে। দরদ অলরেডি স্পন্সর অ্যানাউন্স করছে, গ্লো অ্যান্ড লাভলি বোধহয় ওদের স্পন্সর। তো এইরকম স্পন্সর সবকিছু মিলিয়ে আসলে ফিল্মটাকে একটা বিজনেস অ্যাসপেক্টে নিতে হবে। মানে ফিল্মটাকে আসলে প্রোডাক্ট হিসেবেই ট্রিট করতে হবে, যে এটাকে আমি আসলে কতভাবে সেল করতে পারবো। মানে একটা বিজনেস টার্গেট সেট করতে হবে, যে আমি আসলে 1 কোটি টাকায়, আমাদের বড় ঝামেলা হচ্ছে আমাদের কোনো বিজনেস গোল থাকে না। তো আমরা একটা ফিল্ম বানাই, এটার ডিস্ট্রিবিউশন প্ল্যানটা কোনো প্রপার প্রি প্ল্যান থাকে না, এটা আসলে বিজনেস প্ল্যানটা প্রপার থাকে না। যে আমি 1 কোটি টাকা দিয়ে একটা ফিল্ম বানাইলাম, অনেকটা আমি একটা প্রোডাক্ট বানাইছি, বানায় রাইখা দিছি, এখন আমার কাছে এসে নিয়ে যাও। এই বিষয়টা বিষয়টা তো এরকম না। এটা যেভাবে একটা লাক্স সাবানের বিজ্ঞাপন হয়, ওদের তো বিজ্ঞাপন করার দরকার নাই, লাক্স তো সবাই চিনে, তারপরে তো লাক্সের বিজ্ঞাপন প্রতিদিন হচ্ছে। ধরেন নট অনলি লাক্স, এনি কাইন্ড অফ কর্পোরেট প্রোডাক্ট, ওরা প্রোডাক্ট লঞ্চ করার আগে যেটা হয় কি সার্ভে করে যে আমার এই প্রোডাক্টটা কারা কারা ইউজ করবে, এই প্রোডাক্টটা আমি আসলে কোন টার্গেট গ্রুপের কাছে এই প্রোডাক্টটা সেল করব। তো এইরকম আসলে ফিল্ম নিয়েও এই ধরনের গবেষণা আসলে হওয়া উচিত। এবং এটা করে না। দেখো এই যে 13টা সিনেমা এবার রিলিজ হবে, 13টা সিনেমার মধ্যে সবাই শুধু তুফান, রাজকুমার আর এই দরদের কথাই শুনছে। হ্যাঁ, রাজকুমার, তারপরে 2-1টা সিনেমার কথা শুনছে, বাকি 10টা কথার মানুষ জিজ্ঞেস করলে যে বলতেই পারবো না যে 12টা সিনেমা কি কি। ইভেন আমার মনে হয় তোমাকে যদি এখন ইনস্ট্যান্ট জিজ্ঞেস করি, তোমার মনে করে করে বলতে হবে যে 12টা সিনেমা কি কি আমাদের এই রিলিজ হবে, 13টা সিনেমা। তো এইটার পেছনের কারণ তো ওইটাই, তারা সেই স্ট্র্যাটেজি নাই, প্রমোশনাল প্ল্যান নাই। আমাদের বড় ক্রাইসিস হচ্ছে আমাদের প্রত্যেক ফিল্মে বাজেট এক্সিড তো হয়, শেষ পর্যন্ত কি হয় কি প্রমোশনের বাজেট থাকে না আমাদের। বাট এইটা কিন্তু ধরেন একটা ফিল্ম বিজনেসের জন্য একটা প্রমোশনাল বাজেট কিন্তু আমরা টাকা দিয়েও করতে পারি, মেধা দিয়েও করতে পারি। মেধা ইকুয়াল টু টাকা হইতে পারে। যেমন ফারুকি ভাই রিসেন্ট যে কাজটা করলো, যে জায়েদ খানের দিয়া ডিগবাজি দিয়া তার ফিল্মের প্রমোশনাল করাই দিল, এবং সেটা কিন্তু কম লোক দেখে নাই। এটা নিয়ে বিতর্ক হয়েছে, ঠিক আছে, সে কেন ফারুকি ভাইয়ের মতো লোক কেন জায়েদ খানকে ইউজ, এটা এক ধরনের স্ট্র্যাটেজি। হ্যাঁ, কিন্তু এটা তো তার একটা স্ট্র্যাটেজি, এটা তো সে খুব বেশি পয়সা তার খরচ হয় নাই। তারা গল্প করতেছে, গল্পের মাঝখানে খুবই, মানে এটা কোনো বিজ্ঞাপনও না, আলাপ করতেছে, আলাপ ওনারে বলছে ডিগবাজি, তাহলে সে ডিগবাজি দিয়ে দিছে। এবং এটা একটা ব্রেন স্টর্মিং, তাই না, টপ অফ মাইন্ডে থাকে আর কি। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে যাদের বাজেট নাই সিনেমার পাবলিসিটি করার ক্ষেত্রে, তারা তো স্ট্যান্ড বাজি করতে পারে। যেমন আব্দুল আজিজ বলে ফেললো যে 800 কোটি টাকা প্রফিট করবে, যদিও সেটা জীবনেও পসিবল না। সে একটা স্ট্যান্ড বাজি করছে, মাইকের সামনে বলে ফেলছে 800 কোটি, সেটা নিয়ে মানুষ আলোচনা করছে, সমালোচনা করছে, একটা কথা হয়েছে, মানুষ জানতে পারছে সিনেমা এটা একটা সিনেমা। তো কিছু সিনেমার দিন শেষে দেখা যায় যে কোনো ইউটিউব ঘাইটা, নিউজ ঘাইটা, কোনো জায়গায় তাদের ট্রেইলারও খুঁজে পাওয়া যায় না। আসলে এটা আসলে আমাদের বড় আর মানে ভয়ঙ্কর ক্রাইসিস বলবো, যে আমাদের আসলে প্রাতিষ্ঠানিক প্রোডাকশন হাউস নাই, আর খুব বেশি নাই, আছে। বাট এটা আমাদের ম্যাক্সিমাম এক্স্যাক্টলি, ভালো কথা বলছো। মানে প্রাতিষ্ঠানিক প্রোডাকশন হাউস হইলে তারা এটা প্ল্যানিংটা রাখতে আর কি। আমাদের সব তো ইন্ডিভিজুয়াল করে একজনের টাকা হয়ে যায়, আইসা একটা সিনেমা বানায়, সে তো আর জানে না। হ্যাঁ, সে তো প্ল্যান জানে, সে আসলে ডিরেক্টরের উপর ডিপেন্ড থাকে। ডিরেক্টর কি একটা ড্রিমের মধ্যে থাকে, তো উনি ওনার প্রোডাকশনে বা ফিল্মে এত বায়াস থাকে, তো উনি আসলে ওনারা ডিরেক্টরের দিয়ে আসলে বিজনেস প্ল্যান হয় না, বিজনেসটা আসলে প্রডিউসারেরই করতে হয়। যেটা আমাদের দেশের প্রডিউসাররা আসলে মানে ওনাদের অভিজ্ঞতা কম, ওনারা ইন্ডিভিজুয়াল প্রডিউসার বেসিক্যালি সবাই। যে ওনার হাতে 10 কোটি টাকা আছে লিকুইড মানি, উনি হয়তো 1 কোটি টাকা ফিল্মে ইনভেস্ট করবে, বা ফিল্মের ফ্যাসিনেশন ছিল, শখ ছিল।